মুজিব সদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা, তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিবে। তো মুজিব সদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন, বাড়ি 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 ওয়াকাশা 3টা বাড়ি খাইছেন। বাতের রোগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায়, জায়গায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল, তো 3টা প্ল্যান করেছিল। প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি। ওয়াকাশা এর আগে সাবেক সিইসি হাবিবুল আলের সাথে দেখা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট। জেনে গেছে সবাই। বাংলাদেশে এখন যা হচ্ছে অত্যন্ত পরিতাপের ও দুঃখজনক। বিশেষ করে সেনাপ্রধানের যেই ভূমিকা আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে, কিন্তু উনি কি ভূমিকা পালন করছেন তা আস্তে আস্তে সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে। সেনাপ্রধানের প্রতি আস্থা অনাস্থা সমস্যা রয়ে গেছে। কোনটা বললে কোনটা উনি মানেন না। তারপরে ইউনিভার্সিটি দেখা যাচ্ছে সেনাপ্রধান আবার কোনটা ঝামেলা সৃষ্টি হয়। এই এক গুম কমিশনের গুম নিয়া সেনাবাহিনী আমি নিজে বিচার করবো, সরকার আমরা বড় দুইটা ইস্যু, গুম খুন আর হাসিনার বিচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে প্লে করেছেন, যারা ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, গুঞ্জন উঠছে যে আওয়ামী পুনর্বাসনের পায়তারা করছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাম্প্রতিক সময়ে আপনারা সকলে অবগত আছেন, প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন, সাক্ষাৎ করেছেন এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি তার সঙ্গে বৈঠক করেছেন। সেনাপ্রধানের নির্বাচনের আগ মুহূর্তে এরকম উপরমহলের সবার সঙ্গে বৈঠক করাকে কেন্দ্র করে একটা কথা, একটা আভাস পাওয়া যাচ্ছে। রাজনীতিতে একটা কথা বলা হচ্ছে, দেশের রাজনৈতিক অঙ্গন জুড়ে একটি আলোচনা হচ্ছে যে আবারও 1/11 মতো ঘটনা ঘটতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এ সমস্ত আলোচনা সমালোচনা যখন চলছে, ঠিক সেই মুহূর্তে পিনাকি ভট্টাচার্য, পিনাকি দাদা একটা প্রতিবেদন প্রকাশ করেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পিনাকি ভট্টাচার্য সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে কি বলল এবং আওয়ামী পুনর্বাসনকে ঘিরে পিনাকি ভট্টাচার্যের মতামত কি, তিনি কি তথ্যচিত্র উপস্থাপন করলো, সত্যি কি তাহলে জেনারেল ওয়াকারুজ্জামানের হাত ধরে আওয়ামী পুনর্বাসন হবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি পিনাকি দাদার সেই প্রতিবেদন, সেই ভিডিওটি, তারপরে কথা বলি, দেখে আসি যে কি পরিকল্পনা করা হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে কী ধরনের অস্থিরতা বিরাজ করছে, সেনাপ্রধানের পরিকল্পনা কি, আমরা সেটাও জানার চেষ্টা করব পিনাকি দাদার এই প্রতিবেদন থেকে। মুজিব সদাদের নতুন একটা আব্বা হয়েছে ওয়াকাশা, তারা ভাবে ওয়াকার আবার আবারে ফিরাই নিবে। তো মুজিব সদাদের নতুন আব্বা ওয়াকাশা বাড়ি খাইছেন, বাড়ি 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 ওয়াকাশা 3টা বাড়ি খাইছেন। বাতের রোগীর ব্যথার মতো আমাবস্যা পূর্ণিমায় ওনার আফা হাসিনার জন্য মন পোড়ায়, জায়গায় ওঠে ব্যথা। ওনার কিছু একটা করার জন্য হাত নিষ্পিস 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 করে। গতকাল হাত নিষ্পিস নিষ্পিস করতেছিল, তো 3টা প্ল্যান করেছিল। সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতিরা তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে, আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। এরপরে কি হয়েছে সেটাই আসতেছি, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা কইয়া নেই, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, তাইলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তানিগুলা। কি সেই ঘটনা ছিল? ওয়াকাশা এর আগে সাবেক সিইসি হাবিবুল আলের সাথে দেখা করে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল। তারপরে হয়েছে অ্যারেস্ট। জেনে গেছে সবাই। পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়া জুতার মালা পড়াইছিল হুদারে। যাই হোক, কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতিরে? এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণার পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করার দাবি নিয়ে গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যায় ধর্ণা দিছে গতকাল। তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো? আমার মনে হয় আজকের তরুণরা জানেন না ওনার পারিবারিক পরিচয়। ওনার বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী। একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, 2টা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে ছাতা। তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইশতিয়াক আহমেদ সাহেব, উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছেন, আবার ওকালতি করেছেন। আবার প্রধান বিচারপতির মা একজন জাদরেল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, প্রফেসর সুফিয়া আহমেদ। উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক। আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি, উনি আইনশাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে BA MA করছেন এবং যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে 2nd
পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন। তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার কাছে প্রস্তাব নিয়ে ব্যাককল তো গাছে ধরে। তো প্রধান বিচারপতি পত্র পাঠে তারা বিদায় করে দিছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য, তার বোনের জামাই এই জেনারেলকে। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল। বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই ছলচাতুরি কইরা নিজেদের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চেয়েছে। 111 তো এমনি এমনি হয় নাই। বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল, এটা আওয়ামী লীগ মানে নাই, মানার কথাও না। এই জন্য কিন্তু 111 ঘটতে পারছিল, এটা কিন্তু বিএনপির দোষ আছে। তো যাই হোক, এই ব্যবস্থা বাতিল করার মধ্যে দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল, যা উৎখাত করতে 15 বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, গুম হইতে হয়েছে, আহত হয়েছেন অগণিত। পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ কইরা ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে, যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে। কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া, বিপ্লবের মধ্যে দিয়া এই সরকার গঠিত হয়েছে। কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার। এই বুদ্ধি যে কে দিছে কে জানে। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায়, এই বিষয়টা শুধু সংবিধান, আইন, আদালত বা দালিলিক বিষয় না, এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বোঝাপড়ার বিষয়, নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দলসমূহের পূর্ণ সম্মতির উপর ভিত্তি কইরা পৃথক সনদে স্বাক্ষর এবং তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। 25 বছর পর 3/4 সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা যাবে। একই সাথে ওয়াকার তার এক লেসপেন্সারকে পাঠাইছিল অ্যাটর্নি জেনারেলের কাছে, মানে সে গেছে প্রধান বিচারপতির কাছে, তার এক লেসপেন্সারকে পাঠাইছে অ্যাটর্নি জেনারেলের কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের আইনগত দিকটা বোঝার জন্য। আর আসিফ নজরুল বলে, যাই নাই ওয়াকার সাহেব প্রধান বিচারপতির বাসায়, আমরা তো আসিফ ভাই ঘাস খাই না, তাই না? উষ্টা খাইলে তো আপনার সরকারি উষ্টা খাইতো। যাই হোক, এই সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির 1 বছরেও ফ্যাসিবাদী অপরাধীদের কাউকে ধরতে পারেনি। ধরছে বলেন? একজনকে ধরছে? পারেনি। ধরছে যেটা পুলিশ ধরছে। বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার। তারপর সে গেছে সুপ্পুর কাছে, মানে ওয়াকার গেছে সুপ্পুর কাছে। কেন গেছে সুপ্পুর কাছে? উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপ্পুকে রাজি করেনি। কিন্তু গত কয়েক মাস সুপ্পু তো ঘর থেকেই বের হয়নি। এই প্রস্তাবে সাড়া দিতে সময় চেয়েছেন। কইছেন, জেনারেল সাহেব আপনার হার্টে তো স্টেন্টিং করা আছে, স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেন। আবার নিজের ভুঁড়ির দিকে ইঙ্গিত কইরা সুপ্পু কইছে যে আমাদের দুইজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হইছে যে এর ওজন শরীরের নিম্নাংশ নিতে পারতেছে না, নিজের দেহে জরুরি অবস্থা চলতেছে, তখন আমাদেরকে দিয়া জরুরি অবস্থা চালানো যাবে না। তো ওয়াকারের এই কুরকুরানি উঠেছিল কেন? কারণ ওরে কেউ কইছিল তোমার এই পদক্ষেপ পশ্চিমারা সাপোর্ট করবে। একজন আর্মি জেনারেল যে এত বেকুব হয় দেখি নাই। এরপরে গেছে প্রফেসর ইউনূসের কাছে, আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু। আমি কালে পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে ওই। যাই হোক, সে প্রফেসর ইউনূসের কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান জ্ঞান করিচ্ছে, সেটা কি জানেন? আসেন সেটা একটু বুঝে দেখি। গুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল। এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায়, মানে মার্শাল ল কোর্টে করতে চায়। কিন্তু সেনা আইনে গুম কোনো অপরাধ হিসেবে চিহ্নিত না। ফলে ওইখানে যদি এটার বিচার হয় তাহলে বিচার হবে না, ছাড়া পেয়ে যাবে, প্রহসনে পরিণত হবে এই বিচার। তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে, এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না। তো ওয়াকার যখনই প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে যায় এটা নিয়ে জ্ঞান জ্ঞান করে। তো প্রফেসর ইউনূস বলে দিছে সাক্ষাতের সময়, সাফ জানাই দিছে যে এটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না। তো এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে। গণ অভ্যুত্থান পরবর্তীকালে গত 1 বছরে গুম, খুন, দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত, অবসরপ্রাপ্ত, ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই ওয়াকার সাহেব। বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল, দুর্বৃত্ত জেনারেল, যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে, এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে। প্রফেসর ইউনূসকে ওয়াকার কইছে যে স্যার গুজবে কান দেবেন না, সেনাবাহিনী আপনার সাথে আছে। প্রফেসর ইউনূস মনে হয় জানে না যে হাবিবুল্লাহ আলের কাছে ঘুটু করতে গেছিল ওয়াকার সাহেব। প্রধান বিচারপতির দিকে আলাপ করেছে, সেটা মনে হয় প্রফেসর ইউনূস জানে না। মানে কেমন ব্যাকুব, কেমন ব্যাককল দেখেন। ওয়াকার এটা বুঝার মতো লায়ক হয় নাই যে সে কিছু কইরা ঘুটু কইরা সামলাইতে পারবে না। সে সামলাইতে পারলে তো তার আপারে পালাইতে হয় না। ওয়াকার সাহেব, আমি কিন্তু মেলা দিন থেকে সাবধান করেছি, এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি, আর মেন বাড়ি করে ফাউল করেন না। সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না, সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার, সেই সৈনিক যারা আজও বুক চিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে। এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুম খুনে জড়িত জেনারেলদের বাঁচানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে। খুব খেয়াল, যারা ষড়যন্ত্র করবে, যাদের হাত হাসিনার জন্য নিষ্পিস করবে, যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে, তাদের শেষ হবে একটা জায়গায়, ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে, তরুণদের হাতে, স্বাধীন মানুষদের হাতে। তাই ওয়াকার সাহেব, আপনার নিষ্পিসানি থামান।
জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। জয় হবে বাংলাদেশের, জয় হবে বর্ষা বিপ্লবের। ঘুটো করা থামান, খালেদ মোশাররফ হয়ে যায় না, পরে কইয়েন না ওয়াকার সাহেব সাবধান করি নাই। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশে এখন যা হচ্ছে অত্যন্ত পরিতাপের ও দুঃখজনক। বিশেষ করে সেনাপ্রধানের যেই ভূমিকা আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পরে, কিন্তু উনি কি ভূমিকা পালন করছেন তা আস্তে আস্তে সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে। অন্তর্বর্তী সরকারকে বা উপদেষ্টা সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেনাপ্রধান। আবার তা প্রকাশ করেছে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রেস উইং, যা অত্যন্ত লজ্জাজনক। সেনাপ্রধান কিন্তু এই সরকারের অধীনেই একজন সরকারি চাকর, তার মানে সরকারের আদেশ ও নির্দেশ উনি পালন করতে বাধ্য। সেখানে গত 1 বছরই উনি কয়েকবার আশ্বাস দিয়েছেন যে এই উপদেষ্টা সরকারকে অর্থাৎ ডক্টর ইউনূসকে উনি সহযোগিতা করবেন। এই বারবার সহযোগিতা করার আশ্বাস দেওয়ার এই বিবৃতির মানে কি? এর মানে হচ্ছে উনি সহযোগিতা করছেন না, যা আমরা শুরু থেকেই দেখেছি। যেভাবে সেনাপ্রধানের অজিত দোভালের নির্দেশে পরিকল্পনায় সেনাপ্রধান যেভাবে এই উপদেষ্টা সরকারকে সাজিয়েছে, আসিফ নজরুল থেকে আরম্ভ করে আরো কয়েকজন এই ভারতের প্রতিনিধিদেরকে যাদেরকে বসানো হয়েছে শুধুমাত্র যেন ডক্টর ইউনূস সরকার কোনো কাজ করতে না পারে। কিন্তু এই যে 5ই আগস্টের পরে একটা অপূর্ব সুযোগ এসেছিল জেনারেল ওয়াকারের জন্য, যে নিজের অতীতে পাপ মোচন করে আবার উনার জীবন কাহিনী, উনার কর্মস্থলের কাহিনী এবং উনার সেনাবাহিনীতে উনার ইতিহাস আবার নতুন করে লেখার একটা নতুন সুযোগ, একটা নতুন অধ্যায় আল্লাহ ওনাকে দিয়েছিলেন। কিন্তু উনি তা প্রত্যাখ্যান করলেন। উনি দেশের সশস্ত্র বাহিনী জনতার কারোর স্বার্থের কথা চিন্তা না করে উনি নিজের ব্যক্তিগত স্বার্থ এবং নিজের পরিবারের স্বার্থের কথা চিন্তা করলেন এবং তাকে সর্বোপরি উপরে রেখে উনি তার সকল কাজকর্ম করে যাচ্ছেন। ওনার পরিবার হচ্ছে হাসিনা পরিবার। ওনার বোঝা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশের জনগণ ওনাকে সন্দেহের চোখেই দেখবে এই বাস্তবতার জন্য যে উনি স্বৈরাচারী শেখ হাসিনার আত্মীয় এবং স্বৈরাচারী শেখ হাসিনা নিজে ওনাকে সেনাপ্রধান, শুধু সেনাপ্রধান নয়, স্বৈরাচারী শেখ হাসিনা গত 16 বছর ক্ষমতা থাকা অবস্থায় উনার যেই র্যাঙ্ক থেকে পদোন্নতি দিয়ে ওনাকে সেনাপ্রধান পর্যন্ত বানিয়েছেন এই স্বৈরাচারী শেখ হাসিনা, পলাতক স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। সুতরাং তারা বাংলাদেশের সকল মানুষ ওনাকে সন্দেহের চোখে দেখবে, এটাই স্বাভাবিক। সুতরাং তাই সেই স্পটলাইটে থেকে উনার বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত ছিল এবং উনার বোঝা উচিত ছিল যে হাসিনা যেই নরকে গেছে সেই নরক থেকে আর ফেরা কোনোদিন সম্ভব নয় ইনশাআল্লাহ। সুতরাং জনতার মন জয় করেই ওনাকে ওনার দায়িত্ব পালন করতে হবে দক্ষতার সাথে এবং বিশ্বাসযোগ্যতার সাথে। কিন্তু উনি দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা দুটোই হারিয়েছেন ইতিমধ্যে। প্রশ্ন হচ্ছে সেনাপ্রধান কেন আওয়ামীকে পুনর্বাসন করতে এত তৎপর, এত নাটক, এত খেলা? হোয়াট ফর? যে আপনি অবসরের পরে আপনি এবং স্বৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের পালিত যেসব দুশ্চরিত্রের সিনিয়র জেনারেল আছে বা অন্যান্য অফিসার যারা আছে অল্প কিছু, তাদেরকে নিয়ে স্বৈরাচারীর 16 বছর শাসনামলে যেই চুরির এবং অবৈধ অর্থ সঞ্চয় করেছেন বা উপার্জন করেছেন সেটা এনজয় করবেন, এই তো? এবং বাকি জিন্দেগি আপনারা স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে আবার সানন্দে কাটাবেন, এই দুঃস্বপ্নই তো? কিন্তু একটা জিনিস চিন্তা করলেন না যে স্বৈরাচারী শেখ হাসিনা যেখানে গেছে সেখান থেকে স্বৈরাচারী শেখ হাসিনা আর কোনোদিন ফিরবার নয়। একটা দিন আসবে, গত 5-6 বছরে যতগুলো কথা বলেছি আল্লাহর রহমতে এখনো প্রতিটা কথা সত্যি হয়েছে, এমন একটা দিন আসবে যে ভারতের লোকেরাই যারা তাদেরকে আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে এবং ষড়যন্ত্র শিখিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে, তারাই কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনাকে তাদের নিজের স্বার্থেই ভারতেই হত্যা করবে। যেন কোনোভাবে স্বৈরাচারী শেখ হাসিনা গ্রেফতার হয়ে কোনোভাবেই যেন ভারতের সকল দুষ্কর্মের এবং কুকর্মের সাক্ষী না হয়ে দাঁড়ায়, রাজসাক্ষী না হয়ে দাঁড়ায়। আর সেই সেনাপ্রধান আজকে একটাবার চিন্তা করলেন না বাংলাদেশের জনমনে, ছাত্র জনতা সকল বয়সের মানুষের মাঝখানে হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি যেই ঘৃণার সৃষ্টি হয়েছে, সেই ঘৃণার আগুনে আওয়ামী সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যা এখনো যায়নি। সামনে আপনি আরো যত বেশি চাপ দিবেন এই জাতিকে এবং আরো যত বেশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবেন, এই জাতি আরো ক্ষিপ্র হয়ে উঠবে, ক্ষিপ্র থেকে ক্ষিপ্রতর হয়ে উঠবে এবং আঘাতের শক্তি কিন্তু আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। মনে রাখতে হবে গত জুলাই আগস্ট 24-এর যেই আন্দোলন, যেই গণভবন ধ্বংস, যে 32 নম্বর ভাঙন, সেটা কিন্তু আপনি বলতে পারেন জনগণের 16 বছরের চাপা ক্ষোভ এবং অনেকটা এই জাতির মব জাস্টিসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা সেটাকে সফল করতে আরো সহযোগিতা করেছে। কিন্তু সেটা পূর্ণ পরিকল্পনায় কিন্তু হয়নি। কিন্তু এরপরে এই জাতি, ছাত্র জনতা
আওয়ামী দোসরদেরকে এবং ভারতীয় দালালদেরকে যে শিক্ষা দিবে তা কিন্তু পরিকল্পিতভাবেই হবে, এবং তা হবে ভীষণ ভয়ঙ্কর। হাসিনা কোনো উত্তরসূরি তৈরি করে যায় নাই, তাই আওয়ামী লীগের পক্ষে আবার নতুন করে দাঁড়ানো সম্ভব নয়। কারণ হাসিনার অধীনে আমি যেসব মন্ত্রী, মিনিস্টার বা ছাত্রলীগের যেসব সন্ত্রাসী ছিল, এরা সবাই ছিল চোর, বদমাশ, খুনি এবং স্বার্থপর। নিজের স্বার্থ গুছিয়েছে, হাসিনাকে তোষামোদী করে, খুশি করে নিজের স্বার্থ গুছিয়েছে, নিজের সম্পদ গড়েছে। তাদের আওয়ামী লীগের মতো বা যে কোনো দল চালানোর মতো যেই নৈতিকতার, সাহস এবং শক্তি প্রয়োজন তা কারোর মাঝেই নেই। সেই জন্যই কিন্তু অত্যন্ত পরিকল্পনার সাথে ভারত থেকে এবং হাসিনা এবং ভারত মিলে সেই সোহেল তাজকে, আরেক বদমাশ বিডিআর হত্যার পরিকল্পনাকারী সোহেল তাজকে এনে ডক্টর ইউনূসের পাশে দাঁড় করিয়ে দিয়েছিল, এই চিন্তা করে যে সোহেল তাজ প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগের প্ল্যান বি হিসাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে এই দলটাকে দাঁড় করাবে, তারপরে হাসিনা আবার তার কাছ থেকে দায়িত্ব বুঝে নেবে। কিন্তু যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন, এইসব চোর, বদমাশ, বাটপার কোন রূপেই আসতে পারবে না। এরপরে তৃতীয় রূপে আপনারা আনার চেষ্টা করেছেন বা করছেন জাতীয় পার্টিকে, যা নুরের উপর আঘাত করে তা নিজের পায়েই কুড়াল মেরেছেন, এবং সেটা কোনোদিনই সম্ভব হতো না। একটা জিএম কাদারের মতো লোককে দিয়ে বা আনিসুরের মতো আরেক বদমাশকে দিয়ে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব হতো না। আওয়ামী লীগ যেভাবে ধ্বংস হয়েছে, জাতীয় পার্টিও সেভাবেই ধ্বংস হবে। কিন্তু আজকে সেনা প্রধানের উদ্দেশ্যে বলবো, আপনি নিজের ব্যক্তি স্বার্থে এবং আপনার নিজের আওয়ামী পরিবারের স্বার্থে সশস্ত্র বাহিনীকে জনতার বিপক্ষে দাঁড় করিয়ে দিয়ে দেশের সশস্ত্র বাহিনীর ভয়ঙ্কর ক্ষতি করছেন। এবং সশস্ত্র বাহিনীর বাকি সদস্যদের উদ্দেশ্যে বলবো, সশস্ত্র বাহিনীর সকল পদবীর আদার র্যাঙ্কস, সশস্ত্র বাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসার যারা ভারতের এবং স্বৈরাচারী শেখ হাসিনার পা চাটেন নাই, সুবিধা পেয়েছেন কিছু, কিন্তু সেই সুবিধা না নিলেও বিপদে পড়তেন, সেই সুবিধা প্রত্যাখ্যান করলেও বিপদে পড়তেন, অনেকটা বিপদে পড়েই সুবিধা নিতে হয়েছে। সুতরাং তাই আমি আপনাদের বাকি যারা বিশাল অংশের আছেন, 80% সশস্ত্র বাহিনীর সদস্য, তাদেরকে আমি বলবো যে আপনারা পরিস্থিতির চাপে যেসব সুবিধা নিয়েছেন তাতে জনগণ রাগ করবে না, কারণ সেটা নিতে আপনারা বাধ্য ছিলেন। কিন্তু বাকি যারা 16 বছর স্বৈরাচারী শেখ হাসিনার অধীনে এবং ভারতের নির্দেশে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করেছে, যারা গুম খুন করেছে এবং আওয়ামী সরকারকে চুরি করতে সাহায্য করেছে এবং নিজেও চুরি করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এবং সেই দেশবিরোধী শক্তিটাই কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এই বর্তমান সেনা প্রধানের নেতৃত্বে, যে কি করে ডক্টর ইউনূসকে চাপে রেখে বাংলাদেশে কোন প্রকার আওয়ামী এবং ভারতীয় নিয়োগপ্রাপ্ত গত 16 বছরের কোনো লোকদেরকে যেন এই ডক্টর ইউনূস সরকার সরাতে না পারে, সেই ব্যবস্থা করে রেখেছে গত 1 বছর ধরে। এবং শুধু তাই নয়, দিনের পর দিন একের পর এক বিভিন্ন অপকর্ম বাংলাদেশে সৃষ্টি করে প্রমাণ করার চেষ্টা করেছে এবং করছে যে আইন শৃঙ্খলা এবং দেশের পরিস্থিতি ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণের দক্ষতা এবং যোগ্যতার বাইরে। কিন্তু আমরা কোনোভাবেই এটা হতে দিতে পারি না। আমি সশস্ত্র বাহিনীর সকল পদবীর সদস্যদের প্রতি আপনাদের অন্তর্চক্ষু খুলে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি আবার, যেই কোরআনে হাত দিয়ে ওয়াদা করে আপনারা এই দায়িত্ব গ্রহণ করেছেন। বাংলাদেশের অন্যান্য সকল চাকরিতে কিন্তু কোরআন ছুঁয়ে শপথ নিয়ে কেউ কোনো চাকরিতে, সিভিলের চাকরিতে প্রবেশ করে না। এমনকি নিজের জীবন দেওয়ার ওয়াদা করে, যে কোনো মুহূর্তে জীবন দেওয়ার ওয়াদা করে এই বাংলাদেশ সশস্ত্র বাহিনী ছাড়া বাংলাদেশের আর কোনো সিভিল প্রশাসনে কোনো চাকরিতে কিন্তু জীবন দানের কথা স্বাক্ষর করে কিন্তু কেউ চাকরিতে গ্রহণ করে না। আপনারা এরকম একটা পবিত্র দায়িত্ব আল্লাহর কোরআন হাতে নিয়ে আপনারা গ্রহণ করেছেন। আজকে জাতির সাথে, জনতার সাথে, নিজের দায়িত্বের সাথে বেইমানি করা হবে, আল্লাহর সাথে বেইমানি করা। আপনাদেরকে, আমাদের সবাইকে একদিন মরতে হবে। চোখের সামনে অনেকেই মরে গেছে, আপনার কলিগ, সিনিয়র, জুনিয়র অনেক চলে গেছে, কিন্তু আপনারা যারা এখনো নিঃশ্বাস নিচ্ছেন, জীবিত আছেন, তাদের এখনো সুযোগ আছে অতীত অপকর্ম, পাপ আল্লাহর কাছে মাপ চেয়ে, জনতার কাছে মাপ চেয়ে। আমি কোনো নাটক অভিনয় চাই না আপনাদের কাছ থেকে যে আপনারা জনতার সামনে এসে হিন্দি সিনেমার মতো হাত জোর করে সে মাপ চান, না, তাও চাইতে হবে না। শুধু আল্লাহর কাছে ওয়াদা করে নিজ পবিত্র দায়িত্বটুকু পালন করুন। আজকে মনে রাখবেন, সেনা প্রধান 2 দিন পরে পরে আপনাদেরকে মিটিং ডেকে, দরবার ডেকে, দেশে বিদেশে সবাইকে অনলাইনে এনে মিটিং করে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছে। একটা বার চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন, উনি কি আপনার ব্যক্তিগত এই সবার আগে এই সশস্ত্র বাহিনী, সেনাবাহিনীর, এই রাষ্ট্রের কথা চিন্তা করে কথা বলছে? না। উনি কি আপনার কথা চিন্তা করে, আপনার পরিবারের কথা চিন্তা করে এই কথাগুলো বলছে? না। উনি উনার ব্যক্তিগত স্বার্থ এবং উনার আওয়ামী পরিবারের কথা চিন্তা করে কথাগুলো বলছে। আজকে কথার কথা ধরে নিলাম, যদি উনার আত্মীয় শেখ হাসিনাকে বা আওয়ামী সরকারকে ফিরিয়ে নিয়ে আসতে পারে,
আপনি কি মনে করেন 5ই আগস্টের পরে যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে চুপ থেকে বা ছাত্র জনতার আন্দোলনের মুখে পালাতে বাধ্য করেছিল, হাসিনা কি তাদের উপর প্রতিশোধ নেবে না? হাসিনা কি আপনার বউ বাচ্চাকে মারবে না? এখনো কি এই মহিলাকে, এই জঘন্য ভয়ঙ্কর বিষাক্ত সাপকে আপনারা চেনেন নাই? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, এই যে সেনাপ্রধান আপনাদেরকে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে, তার মানে কি? আপনি তো সমগ্র পৃথিবীর সামনে, সারা পৃথিবীকে সাক্ষী রেখে সেনানিবাস থেকে অস্ত্র বের করে তো ছাত্র জনতার উপর গুলি চালাতে পারবেন না। তাহলে কতক্ষণ, কোন শক্তি দিয়ে আপনারা সেনানিবাসে ক্ষমতায় টিকে থাকতে পারবেন এই হাসিনা সেনা প্রধানের নেতৃত্বে? কয়দিন পারবেন? কারণ এই দেশের ছাত্র জনতা 16 বছরের অত্যাচারে এবং জুলাই আগস্ট 2024-এ আত্মাহুতিতে এবং সংগ্রামে তারা শিখে গেছে যে কি করে যে কোনো মুহূর্তে সকলের দ্বিমতকে ভুলে গিয়ে একমত হয়ে আবার রাস্তায় নেমে যেতে পারে, তারা শিখে গেছে। তারা যদি সবাই নেমে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা করে কি করবেন? বাংলাদেশের প্রতিটা মানুষকে আপনার কিন্তু অচিহ্নিত শত্রু বানিয়ে ফেলছেন এই সেনাবাহিনীর প্রতিটা পরিবারের সদস্যদের, সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের এবং তাদের পরিবারের শত্রু বানিয়ে তুলছেন। সেনাপ্রধানের প্রতি আস্থা অনাস্থা সমস্যা রয়ে গেছে। কোনটা বললে কোনটা উনি মানেন না। তারপরে ডক্টর ইউনূসের দিকে তাকাই আছে সেনাপ্রধান, আবার কোনটা ঝামেলা সৃষ্টি হয়। এই এক গুম কমিশনের গুম নিয়া সেনাবাহিনী আমি নিজে বিচার করব, সরকার আমরা বড় 2টা ইস্যু, গুম খুন আর হাসিনার বিচার, এই সবকারে সেনাবাহিনী জড়িত। আপনি এতটা দলীয় হয়ে গেছেন, দলীয়তে বাইরেতে পারতেছেন না। আপনাকে নিয়ে আমাদের আতঙ্ক। উনি ওনার ক্ষমতাও জানেন না ডক্টর ইউনূস, আর প্রয়োগ করতে পারেন না। উনি ওনার ক্ষমতাই জানেন না। সত্য কথা বলতে হবে, সবাই কথা বলে ডাইরেক্ট কথা বলে। আমার কথা ডাইরেক্ট। আমি ইউনূস সরকার আমাদের গর্বের জায়গায় ছিল। আর্মি ম্যান না, আর্মি ম্যান বলে নাই, আমার আর্মির চেয়ে ব্যক্তিগত রাজনীতির বেশি শক্তিশালী। এই জায়গায় আমরা ভুল করি। 54 বছর পর একটা সুযোগ পাইছি আমরা দেশটাকে গঠন করার, এই সুযোগটা হাতছাড়া করছি। ডক্টর ইউনূসের হ্যান্ডস গুলিকে আমরা শক্তিশালী করতে পারিনি, এই জন্য রাজনীতি দায়ী, মূলত দায়ী বিএনপি। থ্যাংক ইউ। আসার পরেই ওনারা শুরু করে দিলেন নির্বাচন। এই বিপ্লব তো নির্বাচনের জন্য হয় নাই, 15 বছরের ক্ষোভ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ওই যে হাতগুলি উনি নিয়েছেন, এই হাতগুলি কি হাসক্ত? অবশ্যই না, এই হাতগুলির মধ্যে আমি অবশ্যই বলে জানি ওয়াকার জড়িত, ডিজে ভাই হামিদ জড়িত, আমি নাম নিয়ে বলতেছি। ওনারা প্রথম সঠিক ছিল, এগুলিকে শক্তিশালী করবার মতো হাত ছিল, অনেক সুযোগ ছিল। আপনি যখনই অসৎ উদ্দেশ্যে কাউকে প্রেস করেন সেটা আপনি পারেন নাই। আপনার দেখেন দীর্ঘ 1 বছর হয়ে গেছে, আজকে দেখলাম পত্রিকায় সেনাপ্রধান বলছে ডক্টর ইউনূসের সাথে সহযোগিতা করবে, মানে এতদিন সহযোগিতা করে নাই। কিছু নাই, সেনাপ্রধানকে ডক্টর ইউনূস অনবোর্ড করতে পারেন নাই, অথবা সেনাপ্রধান অনবোর্ড করতে চান নাই। এইটাই হলো বাস্তবতা। এই ব্যর্থতা উভয় পক্ষের। এই ব্যর্থতার জন্য হতাশা, আস্থা অনাস্থার সৃষ্টি থেকেই উন্নয়ন। আরেকটু গভীর থেকে যদি শুনতে চাই, আসলে এখানে কার অনিচ্ছা ছিল, কার অনিচ্ছা আছে? কারণ আপনারা তো শুনছেন সেনাবাহিনী প্রধানের সাথে বক্তব্য হয়েছিল হাসনাতের সাথে, যেখানে পরিষ্কার হয়েছে আওয়ামী লীগকে কাছাকাছিতে নিয়ে আসার জন্য। আমরা তো এই জনগণ আওয়ামী লীগ আনতে চাই না, নামও শুনতে চাই না, সোজা কথা। আওয়ামী লীগ বলেন ভারত, এই ডক্টর ইউনূস এই ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ। এই চেতনা ধারণ না করে কোনো রাজনীতি আসে, কোনো দল আসে, এই দল টিকবে না। আমরা শিখে গেছি, মানে ছাত্ররা শিখেছে বা শিখতেছি যে রাজনীতিটা কেমন হচ্ছে। আমি পুলিশও শিখতেছে এই গুলি ছড়ে। আপনি ভাবেন আজকে সেনাপ্রধান এই কথা বলতেছেন, সেনাপ্রধান আমাদের বিপ্লবের অংশ। এক্স্যাক্টলি, সে কারণে এই বিপ্লবের অংশকে অনবোর্ড করতে পারেনি ডক্টর ইউনূস সরকার। এইটা অবশ্যই মনে রাখতে হবে। কারা করতে দেয় নাই আমি জানি না। সেনাপ্রধানকে নিয়ে লোকজনের টানা হেঁচড়া করে নিজ দলে নিয়েছেন। বিএনপি দেওয়ার কথা বলেন কেন? সেনাপ্রধান কাজ সেনাপ্রধান করবে, তাকে খালি খালি কেন খোঁজাখুঁজি করতে গেছে? এখন সেনাপ্রধান তো বলার কথা না, নির্বাচন ডিসেম্বরে হবে। আমরা বরঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিপদে ফেলছি সেনাবাহিনী বাইরে রেখে। সেনাপ্রধানের উচিত সেনাবাহিনী বাইরে ভিতরে নিয়ে যাও, এখানে রাখার দরকার নাই। এটা তো সমস্যা। পুলিশকে বুঝতে হবে আমার সক্ষমতা অক্ষমতা। পুলিশ কেন স্ট্রেন্থ করি নাই? আমরা অবসরপ্রাপ্ত সেনা সদস্য জানতে পারতাম পুলিশের 3 বছরের জন্য কোনো সমস্যা ছিল না। আস্তে আস্তে পুলিশ বাড়িতেন, তাও করেন নাই। উদ্দেশ্য প্রণীত ভাবে রাস্তা যাতে ইভেন কালকে যদি সেনাবাহিনী সব চলে যায় ব্যারাকে ফিরে, কি করবে সেই অবস্থাতে আমরা নিতে? না, এই আমাদের দুঃখ লাগে। এমনি আমাদের সেনাবাহিনীর একজন জেনারেল, উনি এগুলি না বুঝেন বা ওনার সাথে 2জন বিএনপির লোক দিচ্ছেন, খোদা বক্স আর ইকবাল ভাই একই রকম। ওনারা যদি মনে করেন না বিএনপি ক্ষমতায় আসার পর পুলিশ নেবে, তাহলে আমার রাজনীতি। একটা পুলিশ যদি 10 লাখ টাকা দিয়ে পুলিশে জয়েন করে, তাতে কি ভালো কাজ আশা করেন আপনি?
কোনো ভালো কাজ আশা করতে পারেন না। তো এই ধরনের কাজটা থেকে আমি বেরিয়ে আসতে হবে। সুযোগ পেলাম 54 বছর, কাজে লাগাতে পারি নাই। আমি মনে করি আরেকটা জিনিস বিষয় আছে, মব। এই যে 16 বছর মব করলো হাসিনা, কেউ তো মব বলে নাই। আমাদের বিপ্লবটা তো মব। এটা সংবিধান মানে হয়েছে? সংবিধান মানে হয় নাই। কেন 106 ধারা আনতে হবে? ডক্টর ইউনূস এখনো পারেন একটা গণভোট করে যে শক্তিশালী হোক, তারপরে অন্যান্য সংস্কার করুক। সংস্কার ছাড়া করে কোনো লাভ নাই। আমরা আগের জায়গায় যেই লাভ সেই কদু, আমি মনে করবো কোনো লাভ নাই। বলতেছেন যে সামনে ফেব্রুয়ারিকে টার্গেট করে সরকার এগোচ্ছে, এটা কি এর আগেই সংস্কারটা করে শেষ করতে বলতেছেন নাকি আসলে আপনি এই সংস্কার করলে করা যায়, সেটা বিপ্লবী সরকার পারে। বিপ্লবী সরকার চেতনা ধারণ করলে আপনি ঝটপট করতে পারেন, কোনো জবাব দিয়ে থাকে না। এখন আপনি 106 ধারা, হ্যাঁ প্যাটার্ন, এই 106 ধারা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আমরা জায়গায় রয়ে গেছে, এবং সেইগুলিকে আপনাকে সংস্কার করতে হবে। এই নির্বাচন কমিশনের মধ্যে সব আমরা কেন ডাক্তাররা বোঝে না কাজ? বুয়েটের লোকটা বোঝে না কাজ? আমরা কেন বুঝবে? আর রিটার্নিং অফিসার সব জেলা প্রশাসক যারা, তবে আমরা আরেক কাছে আনুগত্য থাকে। আমি ইচ্ছে করি সমস্যাগুলো সৃষ্টি করি, তাহলে তো হবে না। ডক্টর ইউনূস অন্তত এই একটা কাজ তো করতে পারে, রাজনীতিবিদ যারা হবেন তাদের সুযোগ সুবিধা কমাই দেন, রাজ্যকে প্লট থাকবে না, তারপরে ডিউটি ফ্রি গাড়ি থাকবে না, উন্নয়নে থাকবে না, দেখবেন অনেক সমস্যা। বিএনপি বলবে এটা তো জামাতের দাবি। জামাত বলার আগে বহু আগে আমি বলছি, এটা করে তো লাভ নাই। এটা জনগণের দাবি, এটা করতে এরশাদ এই সমস্যাটা সৃষ্টি করছে। কিন্তু আপনি করবেন জনগণের সেবা, আপনি টাকা ছাড়া কাজ করবেন। কিছু দেওয়া উচিত না। আপনি তো 1 বছর পর এসে এই ধরনের মানে বেসিক বিষয়গুলিকে আপনি 1 বছর পর এসে দাবি আকার করুন, এই দাবিকে আর পূরণ করবেন তো সেই সময় এবং সক্ষমতা এটা 7 দিনের মধ্যে করা যাবে না কেন? অধ্যাদেশ করে 1 বছর থেকে করতে, এখন করুক। এই 1 বছর যা করেছে আপনি মনে করেন এই সরকার করতে পারার মতো সেই 1 বছর করতে পারলে, করতে দেওয়া হয় না। ডক্টর ইউনূসকে সেনাপ্রধানের প্রতি আস্থা সমস্যা রয়ে গেছে। কোনটা বললে কোনটা উনি মানেন না। তারপরে ডক্টর ইউনূসের দিকে তাকাই আছে সেনাপ্রধান, আবার কোনটা ঝামেলা সৃষ্টি হয়। এই এক গুম কমিশনের গুম নিয়া সেনাবাহিনী চাই আমি নিজে বিচার করবো, সরকার চাই আমরা বড় দুইটা ইস্যু, গুম খুন আর হাসিনার বিচার। এই সবখানে সেনাবাহিনী জড়িত, বুঝলেন? দুইটা পার্ট, সবখানে সেনাবাহিনীর লোকগুলো জড়িত। আপনার পছন্দ আসলো যে চলে গেছে লোকজন, 1 মাস 2 মাস ছিল, অল ক্রিমিনাল গুলি ছিল না ক্যান্টনমেন্টে, মনিরুল ছিল ক্যান্টনমেন্টে, আরো অনেকেই ছিল। এরা কি ভালো মানুষ ছিল? আমাদের সেনাবাহিনী জেনারেলরা জানতেন না? চলে গেল কিভাবে? এরপর তো আসবে সমস্যা, যদি পক্ষের লোক না আসে সেনাবাহিনীর বা আমাদের আদর্শের দিক থেকে, প্রশ্ন আসবে গেল কিভাবে, কেন যাইতে দেওয়া হলো? আমি তো আর্মির লোক ছিলাম, আমি 90-তে ভাই মিলিটারি পুলিশে ছিলাম, মেজর হিসেবে ছিলাম আরবিএমপিতে ঢাকায়। আমার মিস্টার ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। আমি দেখছি কি হয়েছে না হয়েছে। সেনাবাহিনীর আমাদের আপন লোক ছিল জেনারেল এরশাদ, তাকে তো আমরা যাইতে দিই নাই, কেউ তো পছন্দ করতে। কেন আমরা হাসিনাকে দায়িত্ব দিলাম ওই তারেক সিদ্দিকী? এটা তো মানা যাবে না। আপনি এত কথা, আমরা একটু উচ্চ ব্যাখ্যা করতেছি সেনাবাহিনী সংস্কার দরকার, অর্থাৎ আমরা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। আমরা কারণ দলীয় না, আমি নির্দলীয় থাকবো। আমি দলীয় কাজ না করি, আমি না বলে যেন আমার বিচার না হয়, মানে সরকারের কথা শুনতে হবে না, সব কথা শুনবো না, এই অধিকার আমার থাকা উচিত। এই জন্যই সংস্কার দরকার। আমরা যারা যখন খুশি চাকরি থেকে আউট করে দেবে সেনাবাহিনীকে, আমার মৌলিক অধিকার থাকবে না, এগুলি সংস্কার কথা বলছি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সাম্প্রতিক সময়ে এই বিভিন্ন জায়গায় বৈঠক সাক্ষাৎকে ঘিরে একটা রাজনীতিতে সমালোচনা কানাঘোষা চলছে যে হয়তো সেনা মোতায়েন করা হতে পারে, সেনা শাসন যে কোনো মুহূর্তে জারি হতে পারে, সেনাবাহিনী যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারে এবং ইউনূস সরকারের পতন হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের যে অস্থিরতা বিরাজ করছে, সারা দেশ জুড়ে যে অরাজকতা পরিস্থিতি, একের পর এক মব ভায়োলেন্স, সেগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। দেশের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনী দায়িত্ব নিতে পারে, তবে সেনাবাহিনীর দায়িত্ব নিলে আওয়ামী লীগ আবারও ফিরবে বাংলার মাটিতে, সকলে ধারণা করছে। আপনারা কি মনে করেন সেটি অবশ্যই জানাবেন। পিনাকি দাদার এই ভিডিও প্রতিবেদন থেকে আপনাদের অভিব্যক্তি কি সেটি কমেন্ট করবেন এবং একই সাথে বলবেন যে আপনারাও কি মনে করেন যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আওয়ামী পুনর্বাসনের পায়তারা করছে? সেনাবাহিনীকে ক্ষমতা নিবে? আপনাদের কি মনে হয় আবারও কি 111-এর মতো ঘটনা ঘটবে? আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাবো আপনাদেরকে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।